বিবিএ লার্নিং এর আজকের অনলাইন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমাদের আজকের এই ভিডিওটিতে বিবিএ চতুর্থ বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বইয়ের রয়্যালটি অ্যাকাউন্টস অধ্যায় হতে একটি অঙ্ক সমাধান করা হয়েছে। এই অধ্যায় হতে আগের যে অঙ্কগুলো সমাধান করা হয়েছিল সবগুলো অঙ্কই ছিল বোর্ড কোয়েশ্চেনের অঙ্ক, এবং আজকের ভিডিওটিতেও যে অঙ্কটি সমাধান করা হয়েছে সেটি হচ্ছে একটি বোর্ড কোয়েশ্চেনেরই অঙ্ক। আমরা প্রথমে প্রশ্নটি পড়ে নিব। The Stars Collieries Limited lease a coalfield from C Limited at a royalty of Taka 6 per ton with a minimum rent of Taka 8,000 per annum and power to recoup each year's short working out of the royalties of next 3 years. The Stars Collieries Limited leased a coalfield. Star Collieries Limited একটি কয়লার মাঠ ইজারা নিয়েছে from C Limited হতে at a royalty of Taka 6 per ton এবং টন প্রতি 6 টাকা করে রয়্যালটি হিসেবে with a minimum rent of Taka 8,000 per annum, আবার বার্ষিক সর্বনিম্ন ভাড়া হচ্ছে 8,000 টাকা, and power to recoup each year's short workings out of the royalties of next 3 years, এবং কোনো বছরে যদি শর্ট ওয়ার্কিংস বা ঘাটতি থাকে সেটি পরবর্তী 3 বছর পর্যন্ত পূরণ করা যাবে। In the event of a strike, it was decided that short workings, if any, would stand reduced proportionately to time actually worked. In the event of a strike, ধর্মঘটের কারণে it was decided that এটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে short workings, if any, যদি কোনো ধরনের ঘাটতি থাকে, would stand reduced proportionately to time actually worked, প্রকৃতপক্ষে যতটুকু কাজ করা হবে সে অনুযায়ী আনুপাতিক হারে কমিয়ে দেওয়া হবে। এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের কি মিনিমাম রেন্টটাকে আনুপাতিক হারে কমাতে বলা হচ্ছে নাকি শর্ট ওয়ার্কিংসকে আনুপাতিক হারে কমাতে বলা হচ্ছে? আমাদের এই অঙ্কটিতে শর্ট ওয়ার্কিংসকে আনুপাতিক হারে কমাতে বলা হচ্ছে। The annual output in tons were as follows. বার্ষিক উৎপাদন টনে নিম্নরূপ। আমাদের 2007 রয়েছে 600 টনস, 2008 হচ্ছে 1250, 2009 হচ্ছে 1500 টনস, 2010 রয়েছে 1800, একইভাবে 2011 রয়েছে। 2011 এ পাশে বলে দেওয়া আছে স্ট্রাইক ফর 3 মান্থস, অর্থাৎ 3 মাসের ধর্মঘট ছিল, এটা হচ্ছে 800, এন্ড 2012 হচ্ছে 1600। এরপর রিকোয়ার্ডে যাচ্ছি। আমাদের রিকোয়ার্ডে হচ্ছে প্রিপেয়ার দ্য রয়্যালটিস, শর্ট ওয়ার্কিংস এন্ড সি লিমিটেড অ্যাকাউন্ট ইন দ্য বুক অফ ইস্টার্ন কোয়লারিস কোম্পানি। ইস্টার্ন কোয়লারিস কোম্পানির বইতে রয়্যালটিস, শর্ট ওয়ার্কিংস এবং সি লিমিটেড অ্যাকাউন্ট প্রস্তুত করতে হবে। আমাদের এখানে প্রথমটা রয়্যালটিস এক্সপেন্সের জন্য করবো, এরপর একটা শর্ট ওয়ার্কিংস এবং এরপরে সি লিমিটেড অ্যাকাউন্ট করতে বলছে। সি লিমিটেড হচ্ছে এখানে ল্যান্ডলট, তাই ল্যান্ডলটেরই একটি অ্যাকাউন্ট করতে হবে। আমাদের এই অ্যাকাউন্টগুলো করার আগে অ্যানালাইসিস অফ রয়্যালটি প্রস্তুত করতে হয়। আমরা নিচে এসে অ্যানালাইসিস অফ রয়্যালটিটা প্রস্তুত করে নিয়েছি। প্রথমে লিখলাম ইন দ্য বুকস অফ স্টার্স কোয়লারিস লিমিটেড অ্যানালাইসিস অফ রয়্যালটি। আমরা একটা টেবল করেছি। টেবলের প্রথম কলামে নিলাম ইয়ার, এর পরবর্তী কলামটা হচ্ছে আউটপুট টনস, এর পরবর্তী কলামে হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালটিস, এর পরবর্তী কলামে নিলাম মিনিমাম রেন্ট, এরপরে শর্ট ওয়ার্কিংসের জন্য একটা কলাম করেছি, তার অধীনে আবার 4টি সাব কলাম করেছি। প্রথমটি হচ্ছে সাফার্ট, এরপরে হচ্ছে রিকুইফড, এরপরে নিলাম রিটেন অফ, শেষ কলামটি হচ্ছে সিএফ। লাস্ট আরেকটি কলাম নিয়েছি, সেটা হচ্ছে অ্যামাউন্ট পেয়েবল, অর্থাৎ ল্যান্ডলর্ডকে কী পরিমাণ টাকা পরিশোধ করতে হবে সেটার জন্য। আমরা ইয়ারের করে এসে আমাদের মূল প্রশ্নে 2007 থেকে 2012 পর্যন্ত ইয়ারগুলো রয়েছে, আমরা তাই ইয়ারের করে এসে 2007, 2008, 2009, 10, 11, 12 তুলে ফেললাম। এরপর হচ্ছে আউটপুট টনস। আউটপুট টনস প্রশ্ন লিখিত আছে 2007 সালের জন্য হচ্ছে 600 টন, একইভাবে 2008 সালের জন্য হচ্ছে 1250 এবং 2009 এর জন্য হচ্ছে 1500, সেটা লিখলাম। 2010 রয়েছে 1800, সেটি লিখলাম, এবং 2011 এর জন্য হচ্ছে 800 এবং 2012 এর জন্য হচ্ছে 1600। তো 2011 এসে 800 লিখে দিলাম, 2012 তে এসে 1600 লিখে দিলাম। এর পরবর্তী কলামের নামটা হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালটিস। আমাদের প্রশ্নের উপরে লিখিত আছে এট এ রয়্যালটি অফ টাকা 6 পার টন, অর্থাৎ টন প্রতি রয়্যালটি হচ্ছে 6 টাকা। আমাদের আউটপুট টনকে যখন 6 দিয়ে গুণ করে দিব আমাদের অ্যাকচুয়াল রয়্যালটি চলে আসবে। 600কে 6 দিয়ে গুণ করলে 3600, 1250কে 6 দিয়ে গুণ করলে 7500, 1500 থেকে 6 দিয়ে গুণ করলে 9000, 1800কে 6 দিয়ে গুণ করলে 10800 এবং 800কে 6 দিয়ে গুণ করলে 4800, 1600কে 6 দিয়ে গুণ করলে 9600। আমরা অ্যাকচুয়াল রয়্যালটিসটা পেয়ে গেলাম। এরপরে হচ্ছে মিনিমাম রেন্ট। আমাদের মিনিমাম রেন্টের তথ্য প্রশ্নে দেওয়া আছে উইথ এ মিনিমাম রেন্ট অফ টাকা 8,000 পার অ্যানাম, অর্থাৎ বার্ষিক মিনিমাম রেন্টের পরিমাণ হচ্ছে 8,000 টাকা। আমরা মিনিমাম রেন্ট বলে প্রতিটি করে 8,000 টাকা বসিয়ে দিয়েছি, কিন্তু 2011 সালে পাশে ব্র্যাকেট দিয়ে বলা ছিল স্ট্রাইক ফর 3 মান্থস, অর্থাৎ 3 মাসের জন্য এখানে ধর্মঘট ছিল। এই 3 মাসের জন্য যদি ধর্মঘট থাকে তাহলে আমাদের প্রশ্নের শর্তের মধ্যে যদি বলা দেওয়া থাকে যতদিন
কাজ বন্ধ থাকবে ততদিন আনুপাতিক হারে কমানো যাবে। তাহলে এই তথ্যটি যদি প্রশ্নে থাকে আমাদের খেয়াল করে দেখতে হবে আমাদের শর্ট ওয়ার্কিংসকে কি আনুপাতিক হারে কমাতে বলা হয়েছে নাকি মিনিমাম রেন্টকে আনুপাতিক হারে কমাতে বলা হয়েছে। আমরা এই তথ্যটি আরেকবার পড়ে নিব। ইন দি ইভেন্ট অফ আ স্ট্রাইক ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট শর্ট ওয়ার্কিংস ইফ এনি would extend reduce proportionately to time actually worked। যদি কোনো বছরে ধর্মঘট থাকে এবং এটার কারণে কাজ বন্ধ থাকে, এর কারণে যদি কোনো শর্ট ওয়ার্কিং সৃষ্টি হয় তাহলে এই শর্ট ওয়ার্কিংসটাকে আনুপাতিক হারে কমানো যাবে। যদি শর্ট ওয়ার্কিংস তৈরি না হয় তখন সেটা কমাতে হবে না। আবার অনেক সময় প্রশ্ন বলে দেওয়া থাকে মিনিমাম রেন্টকে আনুপাতিক হারে কমানোর জন্য, তখন আমরা মিনিমাম রেন্টকে আনুপাতিক হারে কমিয়ে যতদিন কাজ চালু ছিল ততদিনের জন্য বের করে মিনিমাম রেন্ট বসাবো। এখন আমাদের শর্ট ওয়ার্কিংসটাকে আনুপাতিক হারে কমাতে হবে। তাই এর মিনিমাম রেন্ট বসানোর জন্য আমরা 2011 সালে মিনিমাম রেন্টটা বের করে নিয়েছি। মিনিমাম রেন্ট ফর 2011 তাহলে সেটা বের করার জন্য আমাদের 2011 সালের অ্যাকচুয়াল রেট ছিল 4800 টাকা। আমরা প্রথমে 4800 টাকা সেটা লিখেছি। এরপরে আমাদের যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটাকে আনুপাতিক হারে কমাতে হবে। আমরা পুরো 8000 টাকা যে মিনিমাম রেন্ট আছে সেটাকে আনুপাতিক হারে কমাবো না, এখানে যে ঘাটতিতে থাকবে সেটাকে আনুপাতিক হারে কমিয়ে দিতে হবে। তাহলে আমাদের অ্যাকচুয়াল রেন্ট ছিল 4800 টাকা, সেটা লিখলাম। এরপরে এসে আমাদের কতটুকু ঘাটতি আছে সেটা বের করে নিব। আমাদের মিনিমাম রেন্ট হচ্ছে 8000, 8000 থেকে যখন অ্যাকচুয়াল রেন্ট 4800 টাকা বিয়োগ করে দিব আমাদের কি পরিমাণ ঘাটতি থাকবে সেটা বের হয়ে আসবে। এখানে স্ট্রাইক ছিল 3 মাস, সেই হিসেবে আমরা ধরে নিয়েছি কাজ চলেছে 9 মাস, তাই সেটাকে 12 ভাগের 9 দিয়ে গুণ করে দিয়েছি। 8000 থেকে 4800 বিয়োগ করলে 3200 আসবে। এই 3200কে 12 ভাগের 9 দিয়ে গুণ করে দিলে 2400 টাকা আসবে। 4800 টাকা এবং 2400 টাকা যোগ করে দিলে আমাদের 2011 সালের জন্য মিনিমাম রেন্ট বের হয়ে আসবে 7200 টাকা। তাই আমরা মিনিমাম রেন্টের করে 7200 টাকা বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে 2012 সালে মিনিমাম রেন্ট, আমাদের 2012 মিনিমাম রেন্ট হিসেবে 8000 বসিয়ে দিয়েছি। কোনো বছরে স্ট্রাইক না থাকলে মিনিমাম রেন্ট প্রতিটি বছরেই সমান হবে। এখন আমরা পরবর্তী কলামের কাজগুলো করব। আমরা যদি খেয়াল করে দেখি 2007 সালে আমাদের অ্যাকচুয়াল রয়্যালটিস হচ্ছে 3600 এবং মিনিমাম রেন্ট হচ্ছে 8000। মিনিমাম রেন্ট থেকে অ্যাকচুয়াল রয়্যালটিস কম হওয়ার কারণে সাফার্ট হয়েছে 4400 টাকা সাফার্ট হয়েছে। এরপরে রিকভ এবং রিটার্ন অফ গড় খালি থাকবে এবং সিএফ এর গড়ের ব্যালেন্স 4400 টাকা বসিয়ে দিয়েছি। অ্যামাউন্টস পেয়েবল 8000 টাকা বসালাম। 2008 সালে আমাদের অ্যাকচুয়াল রয়্যালটিস হচ্ছে 7500 টাকা, কিন্তু মিনিমাম রেন্ট 8000 টাকা, যা 500 টাকা মিনিমাম রেন্ট বেশি, অ্যাকচুয়াল রয়্যালটিস কম, সেজন্য আমাদের 500 টাকা ঘাটতি হয়েছে। আগে 4400 টাকা সাফার্ট ছিল, নতুন করে আরো 500 টাকা সাফার্ট হয়েছে, মোট 4900 টাকা। অ্যামাউন্ট পেয়েবল 8000 টাকা বসিয়ে দিলাম। এবার আসবো 2009 সালে। আমাদের 2009 সালের অ্যাকচুয়াল রয়্যালটিস হচ্ছে 9000, কিন্তু মিনিমাম রেন্ট হচ্ছে 8000। এক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল রয়্যালটিসের পরিমাণ 1000 টাকা বেশি। অ্যাকচুয়াল রয়্যালটিস যদি বেশি হয় মিনিমাম রেন্টের থেকে এবং আগের বছরে যদি কোনো ঘাটতি থাকে সেটা আমরা এই বছরে পূরণ করতে পারবো। আমার আগের বছরে 4900 টাকা শর্ট ওয়ার্কিংসের ব্যালেন্স ছিল, সেখান থেকে আমরা 1000 টাকা রিকুপ করতে পারবো। 4900 টাকা থেকে 1000 টাকা রিকুপ করে নিলে আর 3900 টাকা থাকবে। এরপরে অ্যামাউন্টস পেয়েবলের ঘরে 8000 টাকা বসিয়ে দিলাম। এবার যাচ্ছি 2010। আমাদের 2010 সালে অ্যাকচুয়াল রয়্যালটিস হচ্ছে 10800 এবং আমাদের মিনিমাম রেন্ট হচ্ছে 8000। 10800 থেকে যদি আমরা 8000 বিয়োগ করে দিই তাহলে দেখতে পাচ্ছি আরো 2800 টাকা অতিরিক্ত আছে। এই যে 2800 টাকা আমাদের অতিরিক্ত উৎপাদন হয়েছে, এই 2800 টাকা আমাদের শর্ট ওয়ার্কিংস থাকলে রিকুপ করতে পারবো। আমাদের শর্ট ওয়ার্কিংসের ব্যালেন্সে দেখা যাচ্ছে 3900 টাকা শর্ট ওয়ার্কিংস আছে, সেখান থেকে আমরা যে 2800 টাকা অতিরিক্ত আছে সেটা রিকুপ করে দিয়েছি। এরপরে আমাদের মূল প্রশ্নে একটা শর্ত ছিল and power to recoup each year's short workings out of the royalties of next 3 years। অর্থাৎ কোনো যদি শর্ট ওয়ার্কিংস থাকে সেটা পরবর্তী 3 বছর পর্যন্ত রিকুভ করা যাবে। পরবর্তী 3 বছরের মধ্যে রিকুভ করা না গেলে সেটাকে রিটার্ন অফ করে দিতে হবে। আমাদের 2007 সালে সাফার ছিল 4400 টাকা। এই 2007 সালে সাফারকে আমরা 8, 9, 10 অর্থাৎ পরবর্তী 3 বছর পর্যন্ত রিকুপ করতে পারবো। এই 4400 টাকা থেকে আমরা 2009 সালে এসে 1000 টাকা, 2010 সালে এসে 2800 টাকা, অর্থাৎ মোট 3800 টাকা রিকুপ করতে পেরেছি। 3 বছর সময় অতিক্রান্ত হয়ে গেছে, তাই বাকি টাকা যদি রিকুপ করতে না পারি সেটাকে রিটার্ন অফ করে দিতে হবে। 4400 টাকা থেকে যদি 1000 টাকা এবং 2800 টাকা মোট 3800 টাকা রিকুপ করি তাহলে আরো 600 টাকা থেকে যাবে। এই 600 টাকাকে আমাদেরকে রিটার্ন অফ করে দিতে হবে, কারণ আমাদের চুক্তির শর্ত অনুযায়ী পরবর্তী সময় 3 বছর পর্যন্ত রিকুপ করা যাবে। 3 বছরের মধ্যে রিকুপ করা না গেলে সেটাকে রিটার্ন অফ করে দিতে হবে। এরপরে 2008 সালে যে সাফার
500 টাকা ছিল সেটা 9, 10, 11 পর্যন্ত রিকুপ করা যাবে, তাই আমাদের সিএফ এর করে এই 500 টাকা লিখে দিয়েছি। অ্যামাউন্টস পেয়েবল 8,000 টাকা বসালাম। এবার হচ্ছে 2011 সাল। 2011 সালে আমাদের অ্যাকচুয়াল রয়্যালটিস হচ্ছে 4,800 টাকা এবং মিনিমাম রেন্ট হচ্ছে 7,200 টাকা। যেহেতু অ্যাকচুয়াল রয়্যালটিস কম, তাই আমাদের সাফার্ট হয়েছে এবং সাফার্টের পরিমাণ হচ্ছে 2,400 টাকা। 7,200 থেকে 4,800 বিয়োগ করে দিলে আমরা 2,400 টাকা সাফার্ট পেয়েছি। এবং 2008 সালে যে 500 টাকা সাফার্ট ছিল সেটা আমরা 9, 10, 11-র মধ্যে যদি রিকভ করতে না পারি তাহলে 2011 সালে গিয়ে সেটা রিটার্ন অফ করে দিতে হবে। এই 500 টাকা আমরা 3 বছরে রিকভ করতে না পারার কারণে শেষ বছরে এসে অর্থাৎ তৃতীয় বছরের শেষে এই 500 টাকা আমরা রিটার্ন অফ করে দিয়েছি। তাহলে 2,400 টাকা ছিল আমাদের আগে যে 500 টাকা সেভ ছিল সেটা যখন রিটার্ন অফ করে দিয়েছি সেটা চলে গেছে। 2,400 টাকা সাফার ছিল, আমরা সেভের করে 2,400 টাকা বসিয়েছি এবং অ্যামাউন্টস পেয়েবলে 7,200 টাকা বসালাম। এরপরে হচ্ছে 2012 সালে আমাদের অ্যাকচুয়াল রয়্যালটিস হচ্ছে 9,600, মিনিমাম রেন্ট হচ্ছে 8,000। সেই হিসেবে আমরা 1,600 টাকা রিকুপ করতে পারবো, কারণ আমাদের উৎপাদন 1,600 টাকা মিনিমাম রেন্টের চেয়ে বেশি হয়েছে। তাই আমরা 1,600 টাকা রিকুপ করলাম। আমাদের সিএফ এর 2,400 টাকা ছিল, সেখান থেকে 1,600 টাকা রিকুপ করলে আরও 800 টাকা সিএফ এ অবশিষ্ট থাকে। অ্যামাউন্টস পেয়েবলে 8,000 টাকা বসিয়ে দিয়েছি। আমরা অ্যানালাইসিস অফ রয়্যালটি সম্পন্ন করেছি। এবার আমার মূল যে রিকোয়ার্ড রয়্যালটিস, শর্ট ওয়ার্কিংস এবং সি লিমিটেড অ্যাকাউন্ট প্রস্তুত করা, কারণ আমরা আমাদের মূল রিকোয়ার্ডগুলো করব। আমরা প্রথমে রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্টটি সম্পন্ন করেছি। রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্ট করতে গেলে আমাদের একটি জিনিস খেয়াল করতে হবে এবং সেটি হচ্ছে প্রতি বছরে কত টাকা অ্যাকচুয়াল রয়্যালটিস রয়েছে। আমাদের যত টাকা অ্যাকচুয়াল রয়্যালটিস থাকবে সেই টাকাটা দিয়ে আমরা রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্ট করব। এই টাকাটা একবার ডেবিট পাশে বসাতে হবে এবং এই টাকাটি একবার ক্রেডিট পাশে বসাতে হবে, কারণ আমরা যখন রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্টের জাবেদা করব তখন প্রতি বছরে রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্ট একবার ডেবিট হবে এবং রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্ট একবার ক্রেডিট হবে। প্রথম জাবেদাটাতে রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্টের বিপরীতে যে ল্যান্ডলর্ড অ্যাকাউন্টটি থাকবে সেটি হবে এবং দ্বিতীয় জাবেদাতে রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট হবে এবং তার বিপরীতে প্রোডাকশন থাকবে। তাই আমরা যখন ডেবিট পাশে টাকাটা বসাবো তখন ল্যান্ডলর্ডকে বসাতে হবে, আবার ক্রেডিট পাশে যখন এই অ্যাকচুয়াল রয়্যালটিসের টাকাটা বসাবো তখন প্রোডাকশন বসাতে হবে। আমাদের এই রয়্যালটিস এক্সপেন্স অ্যাকাউন্টটিতে কোনো ধরনের ব্যালেন্স বের হয়ে আসবে না, অর্থাৎ কোনো ডেবিট ব্যালেন্সও থাকবে না, কোনো ক্রেডিট ব্যালেন্সও থাকবে না। প্রতি বছর সমপরিমাণ টাকা ডেবিট পাশে বসবে, সমপরিমাণ টাকা ক্রেডিট পাশে বসে প্রতি বছরের বন্ধ হয়ে যাবে। আমরা তাই 2007 সালে 3,600 টাকা অ্যাকচুয়াল রয়্যালটি ছিল সি লিমিটেড, যেহেতু আমাদের ল্যান্ডলর্ড সি লিমিটেড, তাই 2007 সালে ডেবিট পাশে সি লিমিটেড বলে 3,600 টাকা বসিয়েছি, ক্রেডিট পাশে প্রোডাকশন বলে 3,600 টাকা বসিয়েছি। একইভাবে আমাদের 2008, 2009, 10, 11, 12 বাকি যে বছরগুলো আছে সেই বছরগুলোর জন্য একইভাবে করতে হবে। আমাদের প্রথম জাবেদায় রয়্যালটি এক্সপেন্স ডেবিট হয়, তার বিপরীতে ল্যান্ডলর্ড ক্রেডিট হয়। তাই আমাদের প্রথম জাবেদায় যখন রয়্যালটি এক্সপেন্সের টাকা ডেবিট পাশে বসাতে হবে সেই জন্য তার বিপরীতে ল্যান্ডলর্ডকে বসাতে হবে। আর যখন শেষ জাবেদায় এসে রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট হয় তার বিপরীতে প্রোডাকশন ডেবিট হয়। তাই আমরা যখন ক্রেডিট পাশে টাকাটা বসাবো তার বিপরীতে প্রোডাকশন লিখতে হবে। আমাদের 2008 সালের জন্য হচ্ছে 7,500, 2009 সালে 9,000, 2010 সালে হচ্ছে 10,800, 2011 সালে হচ্ছে 4,800 এবং 2012 সালে হচ্ছে 9,600 টাকা। আমরা ঠিক একইভাবে সি লিমিটেড বসাবো এবং টাকা বসাবো, এই পাশে প্রোডাকশন বসিয়ে যে সালের টাকা সে সালে বসিয়ে দুটান দিয়ে বন্ধ করে আমাদের রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্টটা শেষ করব। 2009 সালে 9,000 টাকা আমরা ডেবিট পাশে বসালাম, ক্রেডিট পাশে প্রোডাকশন দিয়ে বসালাম, দুটান দিয়ে বন্ধ করে দিলাম। একইভাবে 10, 11 এবং 12 প্রতিটি বছরে যে বছরে যত টাকা অ্যাকচুয়াল রয়্যালটি ছিল আমরা সেই বছরে তত টাকা উভয় পাশে বসিয়ে দুটান দিয়ে বন্ধ করে দিয়েছি। আমাদের রয়্যালটি এক্সপেন্সের অ্যাকাউন্ট করতে বললে জাস্ট অতটুকু কাজ করতে হবে। এর পরবর্তী রিকোয়ার্ডে এসে আমাদের শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট করতে বলা হয়েছে। আমরা নিচে আরেকটি কল করে শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট সম্পন্ন করেছি। আমরা ডেট এক্সপ্লেনেশন টাকা, ক্রেডিট পাশে ডেট এক্সপ্লেনেশন টাকার জন্য গড় নিয়েছি। আমরা শর্ট ওয়ার্কিংসটা করতে গেলে অ্যানালাইসিস অফ রয়্যালটি দেখেই করতে হবে। আমরা যদি 2007 সাল খেয়াল করে দেখি আমাদের 2007 সালে 4,400 টাকা শর্ট ওয়ার্কিংস রয়েছে। যদি কোনো বছরের শর্ট ওয়ার্কিংস থাকে তখন জাবেদা হয় রয়্যালটি এক্সপেন্স ডেবিট, শর্ট ওয়ার্কিংস ডেবিট, তার বিপরীতে ল্যান্ডলর্ডকে ক্রেডিট করা হয়। তাহলে আমাদের এই 4,400 টাকার জন্য শর্ট ওয়ার্কিংস ডেবিট হবে, তার বিপরীতে ল্যান্ডলর্ড ক্রেডিট হবে। যেহেতু আমাদের এই অঙ্কটিতে ল্যান্ডলর্ড সি লিমিটেড, তাই আমরা সি লিমিটেডকে বসাচ্ছি। আমরা শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্টের নিচে এসে ডেবিট পাশে সি লিমিটেড বলে 4,400 টাকা শর্ট ওয়ার্কিং ছিল সেটা বসিয়েছি।
এই বছরে শর্ট ওয়ার্কিংসের জন্য আর কোনো জাবেদা হবে না, আর কোনো জাবেদা না হওয়ার কারণে শর্ট ওয়ার্কিংসে আর কোনো টাকা বসতেছে না। তাই আমরা ক্রেডিট পাশে এসে ব্যালেন্স সিডি বলে পুরো 4,400 টাকা ব্যালেন্স বের করে নিয়েছি এবং 4,400 টাকা যোগ করে নিচে নামিয়ে দিয়েছি। যেটা 2007 সালের ব্যালেন্স সিডি সেটা 2008 সালের প্রথমে ব্যালেন্স বিডি হয়ে যাবে এবং ডেবিট পাশে চলে আসবে। তাই আমরা 2008 সালে ব্যালেন্স বিডি বলে 4,400 টাকা বসিয়েছি। এবার আমরা অ্যানালাইসিস অফ রয়্যালটিতে 2008 সালের তথ্য দেখব। আমরা অ্যানালাইসিস অফ রয়্যালটিতে দেখতে পাচ্ছি 2008 সালেও 500 টাকা ঘাটতি রয়েছে। এই 500 টাকা ঘাটতির জন্য শর্ট ওয়ার্কিংস ডেবিট হবে, তার বিপরীতে সি লিমিটেড ক্রেডিট হবে। তাই আমরা আবার শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্টের ডেবিট পাশে সি লিমিটেড বলে 500 টাকা লিখেছি। এখানে আর কোনো জাবেদা হচ্ছে না। 4,400 এবং 500 টাকা যোগ করে দিলে 4,900 টাকা হয়। ক্রেডিট পাশে কোনো টাকা না থাকার কারণে পুরো 4,900 টাকা আমাদের ক্রেডিট পাশে ব্যালেন্স সিডি হয়ে যাবে। 4,900 টাকা নিচে নামালাম, দুই টান দিয়ে বন্ধ করে দিয়েছি। 2008 সালে যে ব্যালেন্স সিডি 4,900 টাকা ছিল সেটা 2009 সালের জন্য ব্যালেন্স বিডি 4,900 টাকা হয়ে যাবে। এবার আমরা অ্যানালাইসিস অফ রয়্যালটিতে 2009 সালের তথ্য দেখব। অ্যানালাইসিস অফ রয়্যালটিতে যদি আমরা 2009 সালের তথ্য দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 1,000 টাকা শর্ট ওয়ার্কিংসের টাকা রিকুপ করা হয়েছে। 1,000 টাকা রিকুপ করার কারণে আমাদের জাবেদা হবে ল্যান্ডলর্ড যিনি রয়েছেন সি লিমিটেড ডেবিট এবং শর্ট ওয়ার্কিংস ক্রেডিট। আমরা যেহেতু শর্ট ওয়ার্কিংসেরই খতিয়ান করতেছি তাই আমাদের শর্ট ওয়ার্কিংসের ক্রেডিট পাশে বসাতে হবে, তার বিপরীতে হবে সি লিমিটেড। তাই আমরা সি লিমিটেড বলে 1,000 টাকা বসিয়ে দিয়েছি। আমাদের ডেবিট পাশে ব্যালেন্স বিডি 4,900 টাকা ছিল, এই পাশে সি লিমিটেড বলে 1,000 টাকা বসিয়েছি, আরও 3,900 টাকা কম আছে। এই 3,900 টাকা হবে আমাদের ক্রেডিট পাশের জন্য ব্যালেন্স সিডি। 2009 সালে যেটা ক্রেডিট পাশে ব্যালেন্স সিডি 3,900 টাকা ছিল সেটা 2010 সালে ডেবিট পাশে এসে ব্যালেন্স বিডি 3,900 টাকা হয়ে যাবে। এখন আমরা 2010 সালের অ্যানালাইসিস অফ রয়্যালটি অ্যাকাউন্টের শর্ট ওয়ার্কিংস পার্টটা দেখব। 2010 সালের অ্যানালাইসিস অফ রয়্যালটিসের শর্ট ওয়ার্কিংসের কলামগুলো যদি আমরা দেখি, এবছর কোনো সাফার ছিল না। 2,800 টাকা রিকুপ করা হয়েছে, 600 টাকা রিটার্ন অফ করা হয়েছে। যে 2,800 টাকা রিকুপ করা হয়েছে সেটার জন্য আমাদের ক্রেডিট পাশে বসবে, তার বিপরীতে সি লিমিটেড লিখতে হবে। একইভাবে 600 টাকা যেটা রিটার্ন অফ করা হয়েছে এই 600 টাকাও শর্ট ওয়ার্কিংসের ক্রেডিট পাশে বসবে, তার বিপরীতে ইনকাম সামারিকে লিখতে হবে। আমরা তাই শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্টের ক্রেডিট পাশে এসে 2010 সালে যে 2,800 টাকা রিকুপ করেছি সেটা লিখলাম, তার বিপরীতে সি লিমিটেড লিখেছি। একইভাবে 600 টাকা রিকুপ করেছি সেটার জন্য ইনকাম সামারি লিখেছি। এখন আমাদের ডেবিট পাশে যোগফল রয়েছে 3,900 টাকা। আমাদের ক্রেডিট পাশে 2,800 এবং 600 টাকা যোগ করলে 3,400 টাকা হয়, আরও 500 টাকা ঘাটতি থাকে। এই 500 টাকাকে আমরা ব্যালেন্স সিডি হিসেবে দেখিয়েছি। 2010 সালের 500 টাকা যেটা ব্যালেন্স সিডি ছিল সেটা 2011 সালে এসে ডেবিট পাশের ব্যালেন্স বিডি হয়ে যাবে, টাকার পরিমাণ 500 টাকা। এখন আমরা 2011 সালের অ্যানালাইসিস অফ রয়্যালটির কি আছে দেখব। আমাদের 2011 সালে অ্যানালাইসিস অফ রয়্যালটি যদি খেয়াল করে দেখি, আমরা দেখতে পাচ্ছি 2,400 টাকা সাফাট রয়েছে, 600 টাকা রিটার্ন অফ রয়েছে। যে 2,400 টাকা সাফাট রয়েছে সেটা শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্টের ডেবিট পাশে বসাতে হবে, তার বিপরীতে দিতে হবে সি লিমিটেড। আবার যে 500 টাকার রিটার্ন অফ রয়েছে সেটা শর্ট ওয়ার্কিংসের ক্রেডিট পাশে বসাতে হবে এবং তার বিপরীতে লিখতে হবে ইনকাম সামারি। আমরা এখন আমাদের মূল খতিয়ানে চলে আসবো। আমরা 2011 সালের ডেবিট পাশে এসে সি লিমিটেড বলে 2,400 টাকা বসিয়েছি। আমাদের 2011 সালে ক্রেডিট পাশে যে 500 টাকা রিটার্ন অফ করা হয়েছে সেটার জন্য ইনকাম সামারি বলে 500 টাকা লিখেছি। ডেবিট পাশের 500 টাকা ব্যালেন্স বিডি এবং 2,400 টাকা যোগ করে দিলে 2,900 টাকা হয়, সেটা দেখে ইনকাম সামারি 500 টাকা বিয়োগ করে দিলে আরও 2,400 টাকা ব্যালেন্স থাকে, সেটা হবে আমাদের জন্য ক্রেডিট পাশের ব্যালেন্স সিডি। যেটা ক্রেডিট পাশের ব্যালেন্স সিডি সেটা 2012 সালের ডেবিট পাশের ব্যালেন্স বিডি হয়ে যাবে। আমরা এখন 2012 সালের অ্যানালাইসিস অফ রয়্যালটিটা খেয়াল করে দেখব। আমাদের 2012 সালের অ্যানালাইসিস অফ রয়্যালটির মধ্যে দেখা যাচ্ছে 1,600 টাকা রিকুপ করা হয়েছে। 1,600 টাকা রিকুপ যদি করা হয় আমরা সেটা ক্রেডিট পাশে বসাবো এবং তার বিপরীতে নাম দেব সি লিমিটেড। তাই আমরা 2012 সাল বলে ক্রেডিট পাশে সি লিমিটেড লিখে 1,600 টাকা লিখেছি। আমাদের ডেবিট পাশে 2,400 টাকা রয়েছে, সেটা থেকে যদি সি লিমিটেড 1,600 টাকা বিয়োগ করে দিই আরও 800 টাকা কম থাকবে। এই 800 টাকা হবে আমাদের জন্য ব্যালেন্স সিডি। 1,600 টাকা 800 টাকা যোগ করে দিলে 2,400 টাকা। আমাদের 2012 সাল পর্যন্ত শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট করে ফেলেছি। আমাদের শেষ যে অ্যাকাউন্টটা ছিল সেটা হচ্ছে সি লিমিটেড অ্যাকাউন্ট। আমরা এখন সি লিমিটেড অ্যাকাউন্টটি প্রস্তুত করব। আমরা নিচে এসে সি লিমিটেড অ্যাকাউন্টের জন্য একটি খতিয়ানের ঘর তৈরি করে নিয়েছি। আমরা যখন সি লিমিটেড অ্যাকাউন্ট প্রস্তুত করব তখন ডেবিট বা ক্রেডিট পাশে কোনো ব্যালেন্স বের হয়ে আসবে না। আমাদের জাবেদা অনুযায়ী এই অ্যাকাউন্টটি প্রস্তুত করে নিতে হবে। আমাদের এই টাকাগুলো অ্যানালাইসিস অফ রয়্যালটি থেকেই বসাতে হবে। আমাদের অ্যানালাইসিস অফ রয়্যালটির মধ্যে অ্যাকচুয়াল রয়্যালটিস 3,600 এবং সাফাট আছে 4,400। মিনিমাম রেন্ট হচ্ছে 8,000।
আমরা এখান থেকে জাবেদা প্রস্তুত করব। আমাদের এই তথ্যগুলোর উপর প্রথম জাবেদা হবে রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, শর্ট ওয়ার্কিংস ডেবিট, এবং তার বিপরীতে আমাদের ল্যান্ডলর্ডকে ক্রেডিট করতে হবে, অর্থাৎ সি লিমিটেডকে ক্রেডিট করতে হবে। প্রথম জাবেদা হচ্ছে রয়্যালটি এক্সপেন্স ডেবিট, শর্ট ওয়ার্কিংস ডেবিট, তার বিপরীতে ল্যান্ডলর্ড ক্রেডিট। আবার আমরা ল্যান্ডলর্ড বা সি লিমিটেড বলে যত টাকা ক্রেডিট করব সে টাকাটা আমাদেরকে পরিশোধ করতে হবে। অ্যামাউন্টস পেয়েবলের টাকাটা পরিশোধ করতে হবে। এখানে অ্যামাউন্টস পেয়েবল 8,000 টাকা রয়েছে। এই 8,000 টাকা যখন পরিশোধ করব তখন সি লিমিটেড ডেবিট হয়ে যাবে, ব্যাংক ক্রেডিট হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম বছরে সি লিমিটেড দুইবার হচ্ছে, একবার সি লিমিটেড ক্রেডিট হচ্ছে আর একবার সি লিমিটেড ডেবিট হচ্ছে। আমরা যখন সি লিমিটেডকে ক্রেডিট করেছি তখন তার বিপরীতে হিসাব হয়েছিল দুইটা, একটা হচ্ছে রয়্যালটিসের জন্য আর একটা হচ্ছে শর্ট ওয়ার্কিংসের জন্য। তাই আমরা সি লিমিটেডের ক্রেডিট পাশে এসে প্রথমে রয়্যালটি এক্সপেন্স বলে 3,600 টাকা লিখেছি এবং শর্ট ওয়ার্কিংস বলে 4,400 টাকা লিখেছি। আবার পরবর্তী একটা জাবেদায় আমরা সি লিমিটেড ক্রেডিট বলে যে টাকাটা লিখেছিলাম সে টাকাটা পরিশোধ করতে হবে। পরিশোধ করলে সি লিমিটেড ডেবিট হবে, ব্যাংক ক্রেডিট হবে, সেটাও হচ্ছে 8,000 টাকা। 3,400 4,400 টাকা যোগ করে দিলে 8,000 টাকা আসবে এবং এ পাশেও 8,000 টাকা আসবে। এই খতিয়ানগুলো করতে গেলে অবশ্যই আমাদের জাবেদাগুলো ক্লিয়ার থাকতে হবে। আমাদের এই অধ্যায়ের প্রথম দুটি ভিডিওতে আমরা জাবেদা সহ খতিয়ান সম্পন্ন করেছি। আমাদের যাদের খতিয়ানে কোনো সমস্যা রয়েছে আমরা অবশ্যই এর আগের দুইটা ভিডিও পার্ট 1 এবং পার্ট 2 দেখে নিব। এরপর যাব আমরা 2008 সালে। আমাদের 2008 সালে অ্যানালাইসিস অফ রয়্যালটিতে দেখা যাচ্ছে 500 টাকা সাফার রয়েছে এবং অ্যামাউন্টস পেয়েবল 8,000 টাকা, অ্যাকচুয়াল রয়্যালটিস হচ্ছে 7,500 টাকা। যেহেতু 2008 সালে 500 টাকা সাফার রয়েছে তাই আমরা 2008 সালে ক্রেডিট পাশে রয়্যালটি এক্সপেন্স বলে 7,500 টাকা লিখেছি, যেটা আমাদের প্রকৃত উৎপাদন ছিল। শর্ট ওয়ার্কিংস লিখেছি 500 টাকা, যেটা আমাদের ঘাটতি ছিল। এবং ব্যাংক অ্যামাউন্টস পেয়েবল 8,000 টাকা ছিল, আমরা 8,000 টাকায় পরিশোধ করে দিয়েছি। ব্যাংক বলে ডেবিট পাশে 8,000 টাকা বসেছে। তাহলে 7,500 এবং 500 টাকা যোগ করে দিলে 8,000 টাকা হয়, এদিকে 8,000 টাকা নিচে নামিয়ে দিলাম। এবার যাবো আমরা 2009 সালের অ্যানালাইসিস অফ রয়্যালটিতে। 2009 সালের অ্যানালাইসিস অফ রয়্যালটিতে আমরা দেখতে পাচ্ছি 1,000 টাকা রিকুপ করেছি। আমাদের উৎপাদন 9,000 টাকা ছিল, আমরা সেখান থেকে 1,000 টাকা রিকুপ করে 8,000 টাকা অ্যামাউন্ট পে করেছি। আমরা এখন এটার জন্য খতিয়ান প্রস্তুত করব 2009 সালে। আমাদের প্রথম যে 9,000 টাকা উৎপাদন হয়েছে সেটার জন্য জাবেদা হবে রয়্যালটি এক্সপেন্স ডেবিট, সি লিমিটেড ক্রেডিট। তাই সি লিমিটেডের ক্রেডিট পাশে রয়্যালটি এক্সপেন্স বলে 9,000 টাকা বসেছে। আবার যে 1,000 টাকা শর্ট ওয়ার্কিংস আমরা রিকুপ করে দিয়েছি সেটার জন্য জাবেদা হবে সি লিমিটেড ডেবিট, শর্ট ওয়ার্কিংস ক্রেডিট। সি লিমিটেড ডেবিট হওয়ার কারণে আমরা ডেবিট পাশে লিখেছি, নাম দিয়েছি শর্ট ওয়ার্কিংস। তাহলে অবশিষ্ট টাকা 8,000 টাকা থাকে, সেটাকে আমাদের পরিশোধ করতে হবে। পরিশোধ করলে জাবেদা হয় সি লিমিটেড ডেবিট, ব্যাংক ক্রেডিট, অর্থাৎ এই 8,000 টাকা আমরা ব্যাংক বলে লিখেছি। যোগ করে দিলে ডেবিট পাশে 9,000 টাকা আসে, ক্রেডিট পাশেও 9,000 টাকা আসে, কোনো ধরনের ব্যালেন্স নাই। এবার যাব আমরা 2010 সালে। আমাদের 2010 সালে তথ্যের মধ্যে দেখা যাচ্ছে 2,800 টাকা রিকুভ করা হয়েছে এবং প্রকৃত উৎপাদন ছিল 10,800 টাকা। তাই আমরা প্রথম জাবেদায় রয়্যালটি এক্সপেন্স ডেবিট করব, সি লিমিটেডকে ক্রেডিট করব। তাই সি লিমিটেডের ক্রেডিট পাশে যে টাকাটা উৎপাদন হয়েছিল অ্যাকচুয়াল রয়্যালটিস 10,800 টাকা, সেটা বসিয়ে দিয়েছি। এরপরে এসে আমরা 2,800 টাকা রিকুভ করেছি। যে টাকাটা রিকুভ করে সেটা ল্যান্ডলট অ্যাকাউন্টের ডেবিট পাশে লিখতে হয় এবং তার বিপরীতে শর্ট ওয়ার্কিংস দিতে হয়। আমরা এবছর অ্যামাউন্ট পে করেছি 8,000, তাই ব্যাংক বলে 8,000 টাকা লিখেছি। যোগ করলে উভয় পাশে 10,800 টাকা যোগফল বের হয়ে আসবে, কোনো ব্যালেন্স বের হয়ে আসবে না। এবার যাব 2011 সালের অ্যানালাইসিস অফ রয়্যালটিতে। 2011 সালের অ্যানালাইসিস অফ রয়্যালটি থেকে আমরা দেখতে পাচ্ছি 2,400 টাকা ঘাটতি ছিল এবং অ্যামাউন্ট হিসেবে 7,200 টাকা পে করেছি। তাই আমরা সি লিমিটেডের 2011 সালের অ্যাকাউন্ট করার জন্য প্রথমে রয়্যালটি এক্সপেন্স অর্থাৎ প্রকৃত উৎপাদন 4,800, শর্ট ওয়ার্কিংস 2,400, যোগ করে দিলে 7,200। আমরা অ্যামাউন্ট হিসেবে পে করেছি 7,200, তাই ব্যাংক বলে 7,200 টাকা বসিয়ে দিয়েছি। উভয়পাশে যোগফল 7,200 টাকা নিচে নামিয়ে দিলাম। এবার যাব 2012 সালে। আমাদের 2012 সালে অ্যানালাইসিস অফ রয়্যালটিতে দেখা যাচ্ছে 1,600 টাকা রিকুভ করা হয়েছে। অ্যাকচুয়াল রয়্যালটিস 9,600 টাকা ছিল এবং অ্যামাউন্ট পে করা হয়েছে 8,000 টাকা। আমরা এই তিনটি টাকার উপর ভিত্তি করে আমাদের খতিয়ান প্রস্তুত করব 2012 সালের জন্য। তাই আমরা 2012 সালে সি লিমিটেড অ্যাকাউন্টে এসে
প্রথমে ক্রেডিট পাশে রয়্যালটি এক্সপেন্স বলে যে প্রকৃত উৎপাদন ছিল ৯,৬০০ টাকা সেটা লিখেছি, সেখান থেকে আমরা ১,৬০০ টাকা রিকুপ করেছি। শর্ট ওয়ার্কিংস বলে ১,৬০০ টাকা লিখেছি এবং বাকি যে টাকাটা পে করেছি অর্থাৎ ৮,০০০ টাকা সেটা ব্যাংক বলে ৮,০০০ টাকা লিখেছি। আমাদের ৩টা রিকোয়ার্ড ছিল, ৩টা রিকোয়ার্ডই শেষ করে হলো। প্রথমে রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্ট করতে বলা হয়েছে, সেটা সম্পন্ন করলাম। এরপরে শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট সম্পন্ন করেছি, শেষে সি লিমিটেড অ্যাকাউন্টটি সম্পন্ন করেছি। আমাদের যদি প্রশ্ন সরাসরি ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট করতে বলে তাহলে এই কোটিয়ানটার নাম ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট দিব, আর সেটি না বলে যদি যার থেকে লিস্ট নেওয়া হয়েছে তার অ্যাকাউন্ট করতে বলে, যেমন এই অঙ্কটিতে সি লিমিটেড থেকে লিস্ট নেওয়া হয়েছে, সি লিমিটেডের অ্যাকাউন্ট করতে বললে আমরা এখানে সি লিমিটেড অ্যাকাউন্ট লিখে দিব। তখন জাবেদা করার সময় আমাদের অন্য কোথাও আমরা ল্যান্ডলর্ড ব্যবহার করতে পারবো না, যার থেকে লিস্টটা গ্রহণ করেছি তার নামই ব্যবহার করতে হবে।